হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে মধ্যপ্রদেশে প্রাথমিকে বিএড নিয়োগ সংক্রান্ত মামলার আপডেট। মধ্যপ্রদেশ সরকার বিএড ভার্সেস ডিএলএড এর যে ক্লারিফিকেশন মামলা, সেই ক্লারিফিকেশন মামলার বিস্তারিত আপডেট আমরা জেনে নেব। বিএডদের জন্য নতুন করে কি কোনো সম্ভাবনা তৈরি হলো সেটা আমরা জানবো। মধ্যপ্রদেশ সরকার কি বিএডদের জন্য কোনো রকম সুখবর এনে দিতে পারবে, সে বিষয়টা জানবো। এবং তার পাশাপাশি আমরা জেনে নেব যে ডিএলএড ক্যান্ডিডেটরা তারা কি তাদের সেই সুযোগ হাতছাড়া করবে, সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জানি মামলাটি মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে বিএড ভার্সেস ডিএলএড একটা ক্লারিফিকেশন মামলা আছে, যার ডায়েরি নাম্বার 4303/2024, যার পিটিশনার রয়েছেন দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। অন্যদিকে যার মাননীয় বিচারপতিদ্বয় রয়েছেন অনিরুদ্ধ বোস, এবং অন্যদিকে আরেকজন মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলাটির বিস্তারিত শুনানি হয়ে গেল গতকাল। তো আমরা সবাই জানি মোটামুটি যে বিএড ভার্সেস ডিএলএড এর যে মামলা, তার জাজমেন্ট কি এসেছিল। সেই জাজমেন্টে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিএডরা আর কোনো মতেই সেখানে আর বসতে পারবে না, বিএডদেরকে সম্পূর্ণভাবে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু এর পর থেকে, এই জাজমেন্টের পর থেকেই বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছে বিভিন্ন রাজ্যে। বিভিন্ন রকমের সমস্যা হয়েছে এই বিএড এবং ডিএলএড ভার্সেস এই যে মামলাগুলো বা এদের নিয়োগ সংক্রান্ত বিষয়ে। যখন এই জাজমেন্টটি আসে, অর্থাৎ 11ই আগস্ট 2023 তারিখে, সেই সময় বিভিন্ন রাজ্যে প্রাথমিক নিয়োগে কেউ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রায় কমপ্লিট করে ফেলেছিল। সেখানে বিএডরা ইনক্লুড ছিল, অর্থাৎ বিএডদের নিয়েই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। আমাদের রাজ্যে যেমন 16,500 শিক্ষক নিয়োগ কমপ্লিট করে ফেলেছিল, দীর্ঘদিন সময় অতিবাহিত হয়ে গেছে। কিন্তু বেশ কিছু কিছু রাজ্য তারা অনগোয়িং প্রসেসের মধ্যে ছিল, অর্থাৎ সেই সময় তাদের নিয়োগ প্রক্রিয়া চলছিল। এমনকি কিছু কিছু রাজ্য সবেমাত্র নোটিফিকেশন দিয়েছিল যে বিএড এবং ডিএলএড উভয় ক্যান্ডিডেটদেরকে নিয়ে এই নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করবে তারা। এনসিটি রুলস যেমন নর্মালি ছিল, সেই রুলসকে ফলো করে তারা এগোচ্ছিল। এমতো পরিস্থিতিতে এই 11ই আগস্ট অর্ডার আসার পর, বিএড ভার্সেস ডিএলএড এর এই জাজমেন্টটি আসার পর, সমস্ত রাজ্য তাদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে। ফলে বিভিন্ন রাজ্য থেকে তারা এই ক্লারিফিকেশন চাওয়া হয়েছে যে অ্যাকচুয়াল তারা কি করতে পারে বা তাদের এখতিয়ার কতটা রয়েছে, যে বিএডদেরকে তারা কি নিয়োগ করতে পারবে, বিএড ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করে ফেলেছে, তাদের কি হবে, সমস্ত বিষয়গুলো তারা ক্লারিফিকেশন চাওয়ার জন্যই সুপ্রিম কোর্টে কিন্তু এই ধরনের বিভিন্ন বিভিন্ন রাজ্য থেকে মামলা আসছে। এমনই একটি মামলা মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গতকাল শুনানির জন্য উঠেছিল। তো গতকালকের মামলায় মধ্যপ্রদেশ সরকারের মূল বক্তব্য ছিল যে প্রাথমিকে বিএড ক্যান্ডিডেটদের সমস্ত প্রসেসিং তারা কমপ্লিট করে ফেলেছিল মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে। অর্থাৎ টেট এক্সাম নেওয়ার পর বিএড এবং ডিএলএড ক্যান্ডিডেট উভয়দের তাদের ইন্টারভিউ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলেছিল তারা। বাট শুধুমাত্র এই ক্যান্ডিডেটদেরকে কাউন্সিলিং প্রক্রিয়াটি বাকি ছিল। এখন তারা সুপ্রিম কোর্টে এসেছে যাতে করে এই বিএড ক্যান্ডিডেটদেরকে তারা নিয়োগ করতে পারে, বা সুপ্রিম কোর্ট তাদের নিয়োগ করার সুযোগ দেয়। অর্থাৎ অন্তত এই নিয়োগ প্রসেসটা যেন তাদেরকে ছাড় দেওয়া হয়, তার জন্য তারা এই মামলাটি করেছে, যাতে বিএডদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ করা যায় প্রাথমিকে, যেহেতু তাদের মোটামুটি সমস্ত প্রসেসিংটা কমপ্লিট হয়ে গেছে। এই জন্য সুপ্রিম কোর্টে একটি ক্লারিফিকেশন মামলা করা হয়েছে। এর আগে যদিও একদিন মাত্র এই মামলাটি শুনানির জন্য উঠেছিল। মধ্যপ্রদেশের এই মামলাটির সঙ্গে বর্তমানে সুপ্রিম কোর্টের যিনি সলিসিটর জেনারেল রয়েছেন, তাকে এই মামলার সঙ্গে যুক্ত করা হয়েছিল। সুপ্রিম কোর্টের যিনি সলিসিটর জেনারেল রয়েছেন এই মুহূর্তে, তাকে এই মামলার সঙ্গে যুক্ত করে সমস্ত বিষয়টা পর্যবেক্ষণ করা হচ্ছিল। এর আগে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি জানিয়েছিলেন যে যারা চাকরি পেয়ে গেছে তাদের কোনোভাবে সুপ্রিম কোর্ট ডিস্টার্ব করবে না, তারা যেমন আছে তারা তেমন থাক, তাদের নিয়েও আমাদের কোনো বক্তব্য নেই, বা তারা কি করবে না করবে সেই সমস্ত বিষয়ে আমরা কোনো রকম ভাবে ডিস্টার্ব করবো না। তবে অনগোয়িং রিক্রুটমেন্টের যে প্রসেস, সেই প্রসেসে বিএডরা থাকবে কিনা সেটা নিয়ে মাননীয় বিচারপতি তিনি জানিয়েছেন যে যেহেতু বর্তমানে এই বেঞ্চটি তার নিজের বেঞ্চ, এবং তার সঙ্গে আছেন অন্য একজন বিচারপতি সঞ্জয় কুমার, তিনি বিগত যে জাজমেন্টটি এসেছিল, অর্থাৎ বিএড ভার্সেস ডিএলএড যে মূল মামলা, সেই মামলার বেঞ্চে তিনি কিন্তু ছিলেন না। অর্থাৎ সঞ্জয় কুমার মাননীয় বিচারপতি তিনি কিন্তু ছিলেন না। বিএড ভার্সেস ডিএলএড এর জাজমেন্ট তিনি দিয়েছিলেন অন্য একটা বেঞ্চ থেকে। সেখানে দেখা গেছিল মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং অন্যদিকে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস, তিনি নিজে ছিলেন। এই দুজনের বেঞ্চ থেকে কিন্তু মামলাটির মূল মামলা, অর্থাৎ বিএড ভার্সেস ডিএলএড এর মূল মামলাটির জাজমেন্ট সেখান থেকে এসেছিল। কিন্তু বর্তমানে আজকের এই মামলাটি যেখানে উঠেছে, সেখানে অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ, সুতরাং দুটো আলাদা বেঞ্চ। তাই তিনি এই মামলাটি বা এর আগের যে বেঞ্চ, অর্থাৎ মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চ যে বেঞ্চে হয়েছিল, সেই বেঞ্চেই এই মামলা তোলার কথা বলেন।
তো এই মুহূর্তে যদি মামলাটির ডিটেলস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে সরাসরি তার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 4303/2024 এর, যার পিটিশনার রয়েছেন দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। দেখুন ডায়েরি নাম্বার আমরা সেই একই রকম ভাবে 4303/2024 এর, যেটা মামলাটি করা হয়েছিল কত 28শে জানুয়ারি 2024 তারিখে এই মামলাটি করা হয়েছিল। এটা একটি নতুন একটি মামলা মধ্যপ্রদেশ সরকারের পক্ষ থেকে করা হয়েছিল, যেটার স্ট্যাটাস বর্তমানে দেখতে পাচ্ছি আমরা পেন্ডিং অবস্থায় রয়েছে। অন্যদিকে এখানে প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়েছিল 2রা ফেব্রুয়ারি 2024 তারিখে, যেদিন কিন্তু বিশেষভাবে শুনানি হয়নি। অন্যদিকে যেখানে মাননীয় বিচারপতি দ্বয় রয়েছেন অনিরুদ্ধ বোস এবং অন্যদিকে মাননীয় বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলাটি শুনানি গতকালকে শুনানি হয়েছে। বর্তমান তার স্ট্যাটাস আমরা যদি দেখি, তাহলে পেন্ডিং অবস্থা রয়েছে, মোশন হিয়ারিং এর জন্য পেন্ডিং অবস্থা রয়েছে। এবং এখানে যদি আমরা দেখি একটু স্ট্যাটাসটা ভালো করে, তাহলে আমরা দেখতে পাবো লিস্ট বিফোর এর আগের যে বেঞ্চে সেখানে উঠেছিল, যার এই মামলাটির কথা বলা হচ্ছে shall to the heard by the same bench, একই বেঞ্চে তোলার কথা বলা হচ্ছে, which has delivered the judgment, যেখান থেকে জাজমেন্টটা তোলা হয়েছিল, যেখান থেকে জাজমেন্টটা করা হয়েছিল, অর্থাৎ বিএড ভার্সেস ডিএলএড এর মূল মামলাটা যেখান থেকে হয়েছিল সেটি সেই বেঞ্চে কিন্তু তোলার কথা বলা হচ্ছে। ডেট এর আগে এই মামলাটি যেটা ডেটেড করা হয়েছিল, অর্থাৎ যেখানে মামলাটি এর আগের দিন শুনানি হয়েছিল সেই ডেটে এই মামলাটি তোলার কথা বলা হয়েছিল। তো বর্তমানে মামলাটি দেখুন টেন্টেটিভ কেস লিস্টেড হয়ে আছে, কবে মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়ে আছে দেখুন 23শে ফেব্রুয়ারি 2024 তারিখে, অর্থাৎ আজকেই মামলাটি লিস্টেড হয়ে আছে। কিন্তু মামলাটি আজ লিস্টেড হলেও আজ কিন্তু কোনো রকম শুনানি হবে না, কেননা মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি আজ কোর্টে উপস্থিত থাকবেন না। তাই আজ কোনোভাবেই এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে উঠছে না। ফলে মামলাটি আরো পিছিয়ে যাচ্ছে এবং পিছিয়ে গিয়ে পরবর্তী শুনানির ডেট পড়েছে 1 মার্চ 2024 তারিখে, সেদিন শুক্রবার পড়ছে। ওই দিন মধ্যপ্রদেশ সরকার বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। সেদিন যদি মাননীয় বিচারপতি দ্বয় অর্থাৎ সুধাংশু ধুলিয়া মহাশয় এবং মাননীয় বিচারপতি দ্বয় অনিরুদ্ধ বোস তারা যদি দুজনেই উপস্থিত থাকেন, তাহলে মামলাটির কিন্তু বিস্তারিত শুনানি হবে। তবে এখানে বিএডদের পক্ষ থেকে বেশ কিছু হেভিওয়েট লয়াররা তারা থাকছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল তিনি নিজে থাকছেন এই মামলাটির সঙ্গে যুক্ত। তাহলে এখন একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে যেহেতু মামলাটার যা বর্তমান অবস্থা, তাতে করে বিএডরা কি একটা সুবিধাজনক অবস্থায় রয়েছে? দেখুন বিগত যে সমস্ত মামলাগুলো সুপ্রিম কোর্টে উঠেছে ক্লারিফিকেশন সংক্রান্ত, সেখানে দেখা যাচ্ছে বিএড ভার্সেস ডিএলএড এর যে ক্লারিফিকেশন মামলা সবগুলোতেই কিন্তু বিএডরা তারা হেরে গেছে। সেখানে প্রত্যেকটা কেসের ক্ষেত্রে প্রত্যেকটা মামলার ক্ষেত্রেই ডিএলএডরা কিন্তু এগিয়ে রয়েছে, ডিএলএডদের তাদের কিন্তু কেউ হারাতে পারেনি। তবে এই মামলাটির দশা সেই আগের মতোই হবে কিনা, অর্থাৎ বিএড তারা হেরে যাবে কিনা, সেই বিষয়টা কিন্তু বলবে, সর্বশেষ কথা বলবে সুপ্রিম কোর্টই। এই মুহূর্তে এই মামলাটিতে বিএডদের একটা ভালো পজিশন আছে একথা কিন্তু বলার কখনো সুযোগ হয়নি বা সুযোগ এখনো আসেনি। এর আগে যে সমস্ত ক্লারিফিকেশন মামলাগুলো উঠেছিল সেগুলো কিন্তু খুব অল্প সময়ের জন্য হিয়ারিং করিয়ে সেগুলো ডিসপোজ হয়ে যায়। কিন্তু এই মামলাটি দেখা যাচ্ছে যে মূল বেঞ্চে ফিরিয়ে আনা হয়েছে। সুতরাং মাননীয় বিচারপতি তাদের শোনার একটা মানসিকতা তৈরি হয়েছে। তবে সুপ্রিম কোর্ট যদি এই মুহূর্তে মধ্যপ্রদেশ গভর্নমেন্টকে বিএডদের নিয়োগ করার সুযোগ দেয়, তবে সারা দেশ জুড়ে কিন্তু আবারও একটা ঝড় উঠবে। সমস্ত রাজ্য থেকেই মোটামুটি পুনরায় কিন্তু ক্লারিফিকেশনের মামলা যাবে সুপ্রিম কোর্টে। যদিও অনগোয়িং যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে বিএড নিয়োগ হয়, তবে বিভিন্ন রাজ্য থেকে সেই সুযোগটা নেওয়ার জন্য বিএডদের নিয়োগ করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের মামলা যাবে সুপ্রিম কোর্টে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্ন রাজ্য কিন্তু বিএডদের নিয়োগ করার সুযোগ তারা খুঁজবে বা নিয়োগ করেও দেবে। এমনকি পশ্চিমবঙ্গ তার কিন্তু ব্যতিক্রম হবে না, কেননা 2022-এর যে প্রাথমিক শিক্ষক রিক্রুটমেন্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা নোটিফিকেশন দিয়েছিল যখন, তখন বিএডরাও ইন্টারভিউ দিয়েছিল, বিএডরাও সেখানে ফর্ম ফিল আপ করেছিল, ইন্টারভিউ দিয়েছিল, সমস্ত বিষয়ে আবেদন জানিয়েছিল। এমনকি তারা ইন্টারভিউ দিয়ে শুধুমাত্র ফাইনাল মেরিট লিস্টের জন্য ওয়েট করছিল, শুধুমাত্র প্যানেলটা বের হতে বাকি ছিল। তাই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা অনগোয়িং রিক্রুটমেন্টে বিএডদের সুযোগ দিতে হবে, এই দাবি কিন্তু তুলবে বিএডরা। তবে ডিএলএডরা কিন্তু এই মুহূর্তে কোনো রকম ভাবেই তাদের একটি সুযোগও কিন্তু তারা হাতছাড়া করবে না, কোনো রকম ভাবে ছাড় দিতে চাইবে না তারা বিএডদের। ডিএলএডরা তারা যেভাবে একটার পর একটা বিভিন্ন ধরনের মামলা করে যাচ্ছে, তাতে করে তারাও কিন্তু শেষ পর্যন্ত এটা না দেখে ছাড়বে না। কেননা একটা রাজ্য ছাড় পেয়ে গেলেই সমস্ত রাজ্য কিন্তু সেই জাজমেন্টটাকে কাজে লাগিয়ে নিজেরাও ছাড় করিয়ে নেবে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। মামলাটি যদি আজ সুপ্রিম কোর্টে উঠতো, তাহলে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যাওয়া যেত যে মামলাটি কোন দিকে এগোচ্ছে। বাট মামলাটি আরো পিছিয়ে যাচ্ছে। 1 মার্চ মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, সেই দিনই বোঝা যাবে মামলাটি কোন দিকে এগোচ্ছে। আপনারা একটু ওয়েট করবেন, সেই দিনই কিন্তু বিএডদের ভাগ্য নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট। দেখুন কি হয়, শেষ কথা বলবে সুপ্রিম কোর্ট।
1 মার্চ পরবর্তী আপডেট অবশ্যই আমরা পাবো। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।